এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয়। অর্থাৎ আহ, রামকিঙ্কর বেইজের সঙ্গে পরিচয় হয় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায়ও বাঁকুড়ারই মানুষ। তিনি আসলে ইংরেজি সাহিত্যের লোক ছিলেন। কলকাতার সিটি কলেজের অধ্যাপক ছিলেন তিনি। তার সঙ্গে পরিচয় হয়, বাঁকুড়ায় তিনি আসেন এবং তার সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়। শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তারই কৃপায় ঘটে। তাহলে রামকিঙ্কর বেইজ যে শান্তিনিকেতনে এসেছিলেন সেটা কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায়ের কৃপাতেই হয়েছিল, নইলে হয়তো তার শান্তিনিকেতনে আসা হতো না। তো শান্তিনিকেতন, এই ব্যাপার যে জিনিসটা একটু জেনে নাও যে শান্তিনিকেতন জায়গাটা কিনেছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার বিস্তার ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন শান্তিনিকেতনে। তাহলে এই শান্তিনিকেতনে এসেছিলেন রামকিঙ্কর বেইজ। রামানন্দ চট্টোপাধ্যায়ের সাহায্যে তিনি এসেছিলেন। আর সেটা হচ্ছে 1925 সাল, 1925 সালে এসেছিলেন। আমার এত আনন্দ হলো যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম। একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনই ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। তাহলে তার তো ছবি আঁকা এসবে খুব আগ্রহ রামকিঙ্কর বেইজের। পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না, তাই ম্যাট্রিক পরীক্ষা আর দেওয়া হলো না। তার আগেই তিনি শান্তিনিকেতনে চলে এলেন এবং আহ, এই শান্তিনিকেতনই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার বাইরে ছিল শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে প্রকৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থা ভালো। মানে চার দেওয়ালের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা ইংরেজরা চালু করেছিল তার বাইরে শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থাটা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে প্রকৃতির মাঝে শিক্ষা গ্রহণ করলে তা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, অনেক বেশি লাভজনক হয় ছাত্রদের ক্ষেত্রে, অনেক বেশি তারা জ্ঞান অর্জন করতে পারে। তাই এই শান্তিনিকেতন ব্রিটিশদের যে শিক্ষা ব্যবস্থা তার থেকে তার কর্তৃত্বের বাইরে ছিল। চলে এলাম, এটা শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়। তাহলে তিনি চলে এলেন 1925-এ শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়। এ, এই যে ব্রহ্মচর্য বিদ্যালয় বলা হচ্ছে, এই বিদ্যালয় 1925-এর নাম পরিবর্তন হয় এবং নাম হয় পাঠভবন। তিনি জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন এবং আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাহলে তিনি বলতে রামানন্দ চট্টোপাধ্যায়। তিনি রামকিঙ্কর বেইজকে জেনারেল লাইব্রেরির যে সাধারণ যে পাঠাগার, সেই পাঠাগারের উপরতলায় হচ্ছে কলা ভবন, সেখানে নিয়ে গেলেন এবং সেখানে আচার্য নন্দলাল বাবুর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলেন। নন্দলাল বাবু হলেন আসলে নন্দলাল বসু। নন্দলাল বসু সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। নন্দলাল বসু বিহারের মুঙ্গের জেলার হাভেলি খড়গপুর বলে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। ইনি যে শান্তিনিকেতনে এসেছিলেন তা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয়ের সূত্রে তিনি এসেছিলেন। আর নন্দলাল বসু একজন মানে প্রখ্যাত চিত্রশিল্পী। তার কয়েকটা বিখ্যাত ছবি হলো সতী, শিব সতী, যতুগৃহ, অহল্যার শাবমুক্তি। এইসব হলো তার বিখ্যাত ছবি। ভারতের যখন সংবিধান রচনা হয়েছিল তখন সংবিধানের উপরে এবং সংবিধানের ভেতরে তিনি অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক সুন্দর সুন্দর অলঙ্করণ করেছিলেন। তাছাড়াও জাতীয় কংগ্রেসের যে নানা অধিবেশন হতো, মূলত হরিপুরা অধিবেশনের সময় তিনি অনেক পটচিত্র এঁকেছেন, সেগুলো হরিপুরা পট নামে পরিচিত। এই নন্দলাল বসু একজন বিখ্যাত ব্যক্তিত্ব, একজন বিখ্যাত মানুষ হলেন নন্দলাল বসু। তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রামকিঙ্কর বেইজের রামানন্দ চট্টোপাধ্যায়। আচ্ছা, যখন নন্দলাল বাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না, তাহলে সেই সময় যখন নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় হয় সেই সময় নন্দলাল বাবুর শিল্প, তার শিল্পকলা এবং
শিল্পের ধরন সম্পর্কে রামকিঙ্কর বেইজের কিন্তু খুব একটা বেশি পরিচয় ছিল না। যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি। দেখো, প্রবাসী একটা পত্রিকা, সেই সময়ের একটা পত্রিকা হলো প্রবাসী। এই প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় যখন এলাহাবাদে ছিলেন 1901 খ্রিস্টাব্দে, সেই সময় তিনি প্রবাসী বলে একটি পত্রিকা প্রকাশ করা শুরু করেছিলেন এবং 1908 থেকে কলকাতায় এই পত্রিকা প্রকাশিত হতে থাকে। এই পত্রিকায় অনেক বিখ্যাত মানুষেরা লেখালেখি করতেন। সুনীত কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এরা লিখতেন। এই পত্রিকায় যেসব মানুষেরা প্রবাসে থাকতো তাদের কথা এই পত্রিকায় প্রকাশ হতো। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ছবি, শিল্পকলা নিয়েও এই পত্রিকায় প্রকাশ হতো। তাহলে ওই প্রবাসীর অ্যালবামে তিনি নন্দলাল বাবুর ছবি দেখেছেন। তাও বেশি কিছু তিনি দেখেননি। ভারতীয় শিল্প ভালো লাগতো না তা নয়, কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না, এটাই ছিল মূল ধারণা। তাহলে দেখো, সে সময় শান্তিনিকেতনে একটা ধারণা ছিল এবং রামকিঙ্কর বেইজেরও একটা ধারণা ছিল যে ভারতীয় শিল্প যে খারাপ কিছু, তা কিছু ভালো লাগতো না তা কিন্তু নয়, ভালো লাগতো, কিন্তু সেই শিল্পের মধ্যে বাস্তবতা থাকা দরকার। সেই বাস্তবতা যদি না থাকে তাহলে কিন্তু শিল্প সার্থক হয় না। অর্থাৎ বাস্তব মানুষ, বাস্তব প্রকৃতি যেমন, তার সঙ্গে মিল থাকা দরকার। যার ফলে পরবর্তীকালে শান্তিনিকেতনের প্রাকৃতিক বাস্তবতার সূচনা হয়। অর্থাৎ তার এই ধারণার ফলেই পরবর্তীকালে শান্তিনিকেতনে যে শিল্পকলা শিক্ষা লাভ করতো ছাত্ররা, সেখানে প্রাকৃতিক বাস্তবতার সূচনা হয়। অর্থাৎ প্রকৃতি থেকে বাস্তবতা গ্রহণ করে তা থেকে ছবি আঁকা, শিল্প কাজ করা, এই কাজ শুরু হয়। এখনো চলছে। অর্থাৎ যখন লেখক এই প্রবন্ধটা লিখছেন তখনও কিন্তু এই কাজ চলছে। ছাত্রদের অ্যানাটমি ও মাসেল সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয়। যারা ছবি আঁকা শিখছে তাদের অ্যানাটমি অর্থাৎ শরীর তত্ত্ব, শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সম্পর্কে, তাদের গঠন সম্পর্কে এবং মাসেল সম্পর্কে, হ্যাঁ, পেশি সম্পর্কেও একটা শিক্ষা দেওয়া হয়। নইলে তো শিল্প, যে ভাস্কর্য তৈরি করা বা ছবি আঁকা, এই আঁকাটা বাস্তব হবে না, এই জন্য এই শিক্ষা দেওয়া হয়। আমরা কাজ করতাম নিজেদের ইচ্ছা মতো। নন্দবাবু নিজের কাজ করতেন, একবার করে ঘুরে যেতেন, বিশেষ কিছু ইনস্ট্রাকশন দিতেন না। তাহলে কি হতো, নিজের ইচ্ছে মতো করে শান্তিনিকেতনে ছাত্ররা যারা ছবি আঁকা শিখতেন, তারা নিজের ইচ্ছা মতো করেই ছবি আঁকতে পারতেন। নন্দলাল বাবু নিজের কাজ করতেন, তবে এসে তিনি তো শিক্ষক, তিনি এসে মাঝে মাঝে ঘুরে যেতেন, কিন্তু খুব বেশি ইনস্ট্রাকশন দিতেন না, নির্দেশ দিতেন না যে এরকম ভাবে করো, এরকম ভাবে করো, খুব বেশি দিতেন না। তবে হ্যাঁ, একটু আধটু জানা বললেই না, তা কি আর বলতেন না। তিনি বলেছেন যে হ্যাঁ, একটু আধটু বলতেন, মানে যেটুকু বলা দরকার সেইটুকু তিনি বলতেন, কিন্তু নিজে ইম্পোজ করতেন না, অর্থাৎ চাপিয়ে দিতেন না। ইম্পোজ করা মানে চাপিয়ে দিতেন না, নিজের মতামত চাপিয়ে দিতেন না, পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। যে ছবি আঁকার ব্যাপারে ছাত্ররা কিভাবে ছবি আঁকবে, ছবি আঁকার বিষয় সমস্ত কিছু ছাত্ররা স্বাধীনভাবে নির্বাচন করতে পারত, তিনি ইম্পোজ করতেন না, বিভিন্ন তার যে মতামত চাপিয়ে দিতেন না। অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনে কেউ করতেন না, আমি প্রথম শুরু করি। তাহলে অয়েল পেন্টের কথা আমি আগেই বলেছি, তেল রং, এই তেল রং দিয়ে শান্তিনিকেতনে কেউ কাজ করতেন না, রামকিঙ্কর বেইজই প্রথম শুরু করেন। দোকানে গিয়ে বললাম অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হয় দেখান। তাহলে দোকানে গিয়ে তিনি এইসব চাইলেন, অয়েল পেন্টের জিনিসপত্র চাইলেন। তা দোকানদার দেখালো, এই তুলি, এই টিউবে রং, আর এই পাত্রে তেল আছে, একবার ডুবিয়ে নিয়ে রং করুন, ব্যাস, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। তাহলে দোকানে গিয়ে তিনি বললেন, দোকানদার দেখালো যে তুলি, টিউবে রং থাকে, পাত্রের মধ্যে তেল থাকে, তুলি ডুবিয়ে কিভাবে আঁকতে হয় সেটা বলে দিল দোকানদার। রামকিঙ্কর বেইজের শেখা হয়ে গেল। ভালো কাজ করেছিলাম অয়েলে, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ। তাহলে অয়েলে তিনি ভালো কাজ করেছিলেন, তার প্রথম ছবিটা ছিল গার্ল অ্যান্ড দ্য ডগ। নন্দলাল বাবু কিন্তু খুব
খুব নন্দলাল বাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে, তবে বাধাও দেননি। নন্দলাল বাবু তেল রংটা খুব একটা পছন্দ করতেন না। হ্যাঁ, পছন্দ করতেন না বলে একটু অসন্তুষ্ট হয়েছিলেন, মানে কিন্তু তবুও তিনি বাধা দেননি। মনে মনে বিরক্ত হলেও তিনি বাধা দেননি। আমি শান্তিনিকেতনে আসার বছর চারেক আগে নন্দলাল মশাই কলা ভবনের অধ্যক্ষ হয়ে আসেন। ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল, সকলেই খুব সাহায্য করতেন। তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনও হয়নি, উনি পছন্দও করতেন না। তাহলে যখন রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে আসেন, তার বছর চারেক আগে নন্দলাল বাবু সেখানকার অধ্যক্ষ হয়েছিলেন কলা ভবনের। ছাত্রদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, সবাইকেই তিনি সাহায্য করতেন। কিন্তু নন্দলাল বসু ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক, ওয়েস্টার্ন আর্ট পছন্দ করতেন না। তাহলে এই ওরিয়েন্টাল আর্ট জিনিসটা কি? ওরিয়েন্টাল আর্ট মানে প্রাচ্য দেশীয় শিল্প। আমাদের দেশের যে আর্ট, যে একটা নির্দিষ্ট ঘরানা, সেই ঘরানার চিত্রকলা, যে একটা নির্দিষ্ট রীতি, সেই রীতির প্রবর্তক ছিলেন নন্দলাল বসু। বা বলা যায় যে ভারতীয় যে উপমহাদেশ এবং এর পাশাপাশি যে দেশগুলো আছে, সেই দেশের যে চিত্রকলা এবং তার যে রীতি, তার প্রবর্তক হলেন নন্দলাল বাবু, এবং তিনি ওই রীতিটাই পছন্দ করতেন। তখনও ওয়েস্টার্ন আর্ট অর্থাৎ পাশ্চাত্য যে আর্ট, ইউরোপীয় যে চিত্রকলা, সেই চিত্রকলার প্রচলন হয়নি ভারতবর্ষে, এবং তিনি সেটা পছন্দও করতেন না। আচার্যদেবের সঙ্গে দেখা হলো, দেখলেন বলিষ্ঠ চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে ধুতি। আচার্যদেব মানে এই নন্দলাল বসু। তার সঙ্গে দেখা করালেন রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় তো নন্দলাল বাবুর কাছে নিয়ে গেছিলেন রামকিঙ্কর বেইজকে। তাহলে যখন তিনি নন্দলাল বাবুকে প্রথম দেখলেন বলিষ্ঠ চেহারার, বেশ সুঠাম চেহারার মানুষ, গায়ে সিল্কের পাঞ্জাবি এবং ধুতি পরে আছেন। আমার ছবি দেখতে চাইলেন। যখন প্রথম দেখা হলো, তিনি ছবি দেখতে চাইলেন, রামকিঙ্কর বেইজের আঁকা ছবি দেখতে চাইলেন। দেখালাম, বললেন তুমি সবই জানো, আবার এখানে কেন? ছবি দেখে নন্দলাল বাবু বললেন যে এত সুন্দর ছবি আঁকো, ছবি আঁকার সমস্ত ব্যাপারই তুমি প্রায় জানো, তাহলে আবার এখানে এসেছো কেন? একটু ভেবে বললেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। সেই 2-3 বছর আমার এখনো শেষ হলো না। তাহলে তিনি একটু ভেবে নিয়ে বললেন, ঠিক আছে 2-3 বছর থাকো, দেখা যাক নতুন কিছু শিখতে পারো কিনা। তো এই যে 2-3 বছর থাকার কথা ছিল শান্তিনিকেতনে রামকিঙ্কর বেইজের, সেই 2-3 বছর আর শেষ হলো না, অর্থাৎ বছরের পর বছর তিনি সেখানে থেকে গেলেন। তার বিচিত্র অবদানের ভিতর দেখেছি শিল্পস্রোত নানাভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে, কিন্তু কখনো স্বাদবিহীন নয়। তাহলে নন্দলাল বাবুর কাছে তো ছিলেন রামকিঙ্কর বেইজ, এবং নন্দলাল বাবুর যে অবদান, তার যে কাজ, সেই কাজে দেখেছেন যে বিভিন্ন রকমের শিল্পস্রোত, বিভিন্ন রীতিতে তিনি ছবি এঁকেছেন। কিন্তু প্রত্যেকটা রীতি আলাদা আলাদা, প্রত্যেকটা রীতির মধ্যেই বৈচিত্র্য আছে। কোনো রীতিই কিন্তু স্বাদবিহীন ছিল না, কোনো ছবি, কোনো শিল্পের মধ্যেই। অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি আমার সৌভাগ্য। শিল্পী হিসাবে যেমন মর্যাদা পান, শিক্ষক হিসেবেও তিনি। নন্দলাল বসু এত বড় একজন শিল্পী, তিনি যেমন একজন মহান শিল্পী, তিনি একজন মহান শিক্ষকও ছিলেন। এত বড় পেইন্টার, এত নিখুঁত স্ট্রোক, এত বড় একজন শিল্পী, এবং তার নিখুঁত স্ট্রোক বলতে তুলির টান, প্রত্যেকটা তুলির টান নিখুঁত ছিল। এত সুন্দর তিনি ছবি আঁকতেন। প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা ছিল। তাহলে প্রত্যেকটা যে ছবি, সেই ছবির যে বিষয়গুলো তিনি নির্বাচন করতেন, এবং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ দৃশ্যপট যে নির্বাচন করতেন, সেটা ভীষণ সাদামাটা ছিল। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, হ্যাঁ, ল্যান্ডস্কেপ মানে দৃশ্যপট, প্রেক্ষাপট, সেগুলো খুব সাধারণ ছিল। একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি। একটা গ্রামীণ
জীবন, গ্রামীণ মানুষের জীবনের কথা তার ছবির মধ্যে সুন্দরভাবে ধরা পড়তো। এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। নন্দলাল বসুর ছবির যে সাদামাটা সুর, অথচ সেই সুরের মধ্যে সুরটা যে স্বাদবিহীন তা নয়, এই সুরটাই বেশি আকৃষ্ট করেছিল রামকিঙ্কর বেজকে। আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে। নন্দলাল বসু ছিলেন তো রামকিঙ্কর বেইজের শিক্ষক। তাহলে শিক্ষকের যে শিল্পের যে রীতি, যে সুর, সেই সুর ছাত্রের উপর প্রভাব ফেলেছিল পরোক্ষভাবে। এবং এই কারণেই রামকিঙ্কর বেইজ যে ছবিগুলো এঁকেছিলেন, যে ভাস্করগুলো তৈরি করেছিলেন, যে হাটের সাঁওতাল রমণী, উম, হাটের সাঁওতাল পরিবার, কাজের শেষে সাঁওতাল রমণী, সুজাতা, এই যে ছবিগুলো তিনি এঁকেছিলেন, এইগুলো খুবই সাদামাটা। এই সাদামাটা হয়েছে নন্দলাল বাবুর প্রভাবেই হয়েছিল। এখানে তিনি এই গল্পটি শেষ করেছেন।